রাত ৮:০৩ কাটোয়া স্টেশনে ঢুকছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। কয়েক ঘন্টা পর রাত ১:৪০ আমরা পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি। সেখান থেকে শুরু হবে পাহাড়ের পথে যাত্রা, গন্তব্য গ্যাংটক। কিন্তু এই ট্রেন কি সত্যিই গ্যাংটক যাওয়ার জন্য সেরা অপশন? রাত ১:৩০ এনজেপি পৌঁছে কিভাবে কাটাবেন বাকি সময়? গ্যাংটক পৌঁছানোর জন্য শেয়ার গাড়ি নাকি রিজার্ভ গাড়ি, কোন অপশনটি বেছে নেবেন? হোটেল, খাবার, লোকাল ট্রান্সপোর্ট, পুরো ট্রিপে জনপ্রতি খরচই বা কত? এই ভিডিওতে থাকছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের রিয়েল রিভিউ, এনজেপি স্টেশনের ডরমিটরির অভিজ্ঞতা, তিস্তার পাশ দিয়ে পাহাড়ি রোড জার্নি, গ্যাংটকের বাজেট হোটেলে স্টে, আর রাতের এমজি মার্গের শান্ত আলো ঝলমলে পরিবেশ। গ্যাংটক যাওয়ার আগে এই ভিডিওটা আপনার পুরো প্ল্যানটাই বদলে দিতে পারে। তাহলে চলুন এবার বাউন্ডুলে ঘুড়ির স্টাইলে শুরু করা যাক। আমি স্বর্ণদীপ, আপনাদের স্বাগত জানাই বাউন্ডুলে ঘুড়ির সিকিম ভ্রমণ পর্বে। ঘড়িতে সময় তখন সন্ধ্যে ৭:২০। প্রতিবারের মতো আমার এবারের জার্নির শুরুটাও সেই কাটোয়া থেকে। আজকের গন্তব্য প্রথমে নিউ জলপাইগুড়ি, আর সেখান থেকে পাহাড় অর্থাৎ গ্যাংটক। ব্যাগপত্র গুছিয়ে নতুন এক যাত্রার উত্তেজনার সঙ্গে নিয়ে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। সামনে অপেক্ষা করছে রাতের ট্রেন যাত্রা। উত্তরবঙ্গের দিকে যাওয়ার জন্য কাটোয়ার উপর দিয়ে হাতে গোনা কয়েকটি ট্রেন চলাচল করে। তার মধ্যে উল্লেখযোগ্য তিস্তা তোরসা এক্সপ্রেস এবং কামরূপ এক্সপ্রেস। বহুদিন ধরে এই দুটি ট্রেনে ছিল আমাদের ভরসা। তবে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে নতুন সংযোজন, দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। সন্ধ্যে ৬:২০ হাওড়া থেকে ছেড়ে মাত্র দুটি স্টপেজ অতিক্রম করে রাত ৮:০৩ পৌঁছে যায় কাটোয়ায়। গতানুগতিক ট্রেন যাত্রার থেকে একটু আলাদা অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতার সঙ্গী হয়েই শুরু হচ্ছে আমাদের এবারের পাহাড় সফর। ওই যে ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে বন্দে ভারত এক্সপ্রেস, অরেঞ্জ কালারের, যেন একদম আলাদা একটা অনুভূতি। আমাদের কোচ ছিল B10। ট্রেন আসার আগেই স্টেশনের কোচ পজিশন ইন্ডিকেটর দেখে B10 লেখার ঠিক কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে পড়লাম। দূর থেকে হেডলাইটের আলো, তারপর ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকে পড়ল ট্রেন। ডোর খুলতেই আর দেরি নয়, উঠে পড়লাম ট্রেনে। ভেতরে ঢুকে প্রথম ইমপ্রেশন এক কথায় দারুণ। পরিষ্কার পরিচ্ছন্ন ইন্টেরিয়ার, আরামদায়ক স্লিপিং বার্থ, ঝকঝকে আলো, সব মিলিয়ে একেবারে প্রিমিয়াম ফিল। কিছুক্ষণ পরই ট্রেন আবারও যাত্রা শুরু করলো, আর তার সাথে আমরাও এগোতে শুরু করলাম উত্তরবঙ্গের দিকে। আমাদের নামার স্টেশন নিউ জলপাইগুড়ি। রাত ১:৪০ পৌঁছানোর কথা। তবে আগে থেকেই বলে রাখি, এটা কোনো ট্রেন ব্লগ নয়। বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে আমরা কম বেশি সবাই কিছু না কিছু জানি। তাই এই ৬ ঘন্টার ট্রেন জার্নিতে আমি ট্রেনের টেকনিক্যাল ডিটেলস নয়, শুধু আমাদের এক্সপিরিয়েন্সটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার একটু ভাড়া প্রসঙ্গে আসা যাক। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের থার্ড এসি ক্লাসের ভাড়া ১৪২৫ টাকা, সেকেন্ড এসি ক্লাসের ১৮৪০ টাকা এবং ফার্স্ট এসি ক্লাসের ২২৫৫ টাকা। তবে আমরা যেহেতু কাটোয়া থেকে নিউ জলপাইগুড়ি যাচ্ছি, তাই থার্ড এসি ক্লাসে আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি ১,০৬৬ টাকা করে। আর এই ভাড়ার মধ্যেই পছন্দ অনুযায়ী ভেজ অথবা ননভেজ ডিনার ইনক্লুড ছিল, অর্থাৎ আলাদা করে খাবারের জন্য কোনো অতিরিক্ত চার্জ দিতে হয়নি। ডিনারে ছিল পিস পোলাও, ডাল, আলু ভাজা, চিকেন আর সঙ্গে পরোটা। ডেজার্ট হিসাবে ছিল একটি করে মিষ্টি, তবে আমার ট্রেতে মিষ্টিটা পরোটার প্যাকেটের নিচে চাপা পড়ে গিয়েছিল। খাবারের পরিমাণ যথেষ্টই ছিল, আর স্বাদের দিক থেকেও বলতে গেলে বেশ ভালোই ছিল। চিকেনটা নরম, পোলাওয়ের ফ্লেভারটাও ভালো ছিল। তবে একটা বড় অসুবিধা ছিল, খাবার একেবারেই ঠান্ডা। যদি একটু গরম থাকতো তাহলে অভিজ্ঞতাটা আরও অনেকটা ভালো হতে পারত। যাই হোক, ডিনার শেষে অবশেষে একটু সময় কাটানোর পালা। তবে এত কিছু যখন শেয়ার করছি, চলুন একবার ওয়াশরুমের রিভিউটাও দিয়ে দিই। সত্যি বলতে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। ডব্লিউসি, ওয়াশ বেসিন, এমনকি ফ্লোর পর্যন্ত যথেষ্ট পরিষ্কার ছিল। কোথাও জল জমে নেই, অযথা কোনো দুর্গন্ধও নেই। এছাড়া হ্যান্ড ওয়াশ ও হ্যান্ড ড্রায়ারের সুবিধাও ছিল, যা পুরো অভিজ্ঞতাটাকে আরও প্রিমিয়াম মনে করিয়েছে। সময় তখন রাত ১০টা পেরিয়ে গেছে। বন্দে ভারত এক্সপ্রেস ফারাক্কা জংশন পার করে এগিয়ে চলেছে। সামনে মালদা টাউন। ভাবলাম এই সুযোগে বার্থটা একটু রেডি করে নেওয়া যাক। রাত যত বাড়ছে ঘুমের টানও ততই বাড়ছে। প্রতি বার্থের সঙ্গে দেওয়া হয়েছিল একটি করে পিলো, তার কভার, একটি ব্ল্যাঙ্কেট, একটি বেডশিট, চাদর এবং একটি হ্যান্ড টাওয়াল। সব কিছুই ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্যাকেটজাত। এছাড়া প্রতিটি বার্থের সঙ্গেই ছিল মোবাইল ও ল্যাপটপ চার্জ করার আলাদা আলাদা চার্জিং সকেট এবং একটি করে রিডিং লাইট, যা রাত্রের যাত্রায় ভীষণ কাজে লাগে। সব মিলিয়ে বার্থের সুবিধাগুলো যথেষ্ট আরামদায়ক এবং সুপরিকল্পিত বলেই মনে হয়েছে। রাত্রি তখন ১১টা ১৫। আমরা পার করছি মালদা টাউন। সামনে আর মাত্র ২.৫ ঘন্টার পথ, তারপর নিউ জলপাইগুড়ি।
এতক্ষণে আমরা এই বন্দে ভারত এক্সপ্রেসের পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার এবং বার্থের সুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসল যে কারণে বন্দে ভারত এত জনপ্রিয়, চলুন সেটাও একবার দেখে নেওয়া যাক। মোবাইল ডিসপ্লের জিপিএস স্পিড ট্র্যাকিংয়ে চোখ রাখতেই দেখা গেল ট্রেনের গতি ছুঁয়েছে 120 কিলোমিটার প্রতি ঘন্টা। রাতের অন্ধকার চিরে স্বদেশী বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে এমন গতিতে ছুটে চলার অনুভূতিটাই আলাদা। এই স্পিড আর কমফোর্ট মিলেই হয়তো বন্দে ভারতকে অন্যান্য ট্রেনের থেকে আলাদা করে দিয়েছে। যাই হোক, অবশেষে 2 ঘন্টা নিজের বার্থে কাটিয়ে এবার ট্রেন থেকে নামার পালা। সময় রাত 1:50। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এসে পৌঁছলো নিউ জলপাইগুড়ি স্টেশন। ট্রেনের অটোমেটিক ডোর খুলতেই একে একে আমরা নেমে পড়লাম এনজেপি প্ল্যাটফর্মে। পেছনে পড়ে রইল কয়েক ঘন্টার একটি আরামদায়ক যাত্রা। সত্যি বলতে ট্রেনের অভিজ্ঞতাটা ছিল দারুণ। পরিষ্কার পরিচ্ছন্ন কোচ, আরামদায়ক বার্থ, ভালো খাবার এবং দুর্দান্ত স্পিড, সব মিলিয়ে বন্দে ভারত নিঃসন্দেহে অন্যান্য ট্রেনের থেকে আলাদা। তবে সব কিছুর মধ্যেও একটা বিষয় আমার মনে হয়েছে যেটা আপনাদের জানানো দরকার। এই ট্রেনটি খুব কম সময়ে নিউ জলপাইগুড়ি পৌঁছে দেয়, যা সত্যিই একটি বড় সুবিধে। কিন্তু পৌঁছানোর সময়টা রাত 1:40। আর সেটাই আমার মতে সবচেয়ে বড় অসুবিধা। কারণ এনজেপি পৌঁছে বাকি রাতটা কাটাতে হয় প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে, না হলে বাইরে কোনো হোটেলে। ভোর পর্যন্ত অপেক্ষা করাটা অনেকের জন্যই অস্বস্তিকর হতে পারে। তাই আমার ব্যক্তিগত মতামত, শুধুমাত্র এনজেপি যাওয়ার জন্য এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস হয়তো সেরা অপশন নয়। তবে আপনারা যারা কামাখ্যা যাচ্ছেন তাদের জন্য অবশ্যই এটি দারুণ চয়েস। কারণ এই ট্রেনটি সকাল 8:20 পৌঁছে দেবে আপনাদের কামাখ্যায়, যা সময়ের দিক থেকে অনেক বেশি সুবিধাজনক। সব মিলিয়ে ট্রেনটি নিঃসন্দেহে ভালো, তবে গন্তব্য অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটাই বেশি ভালো হবে। তবে আমি আগে থেকেই সাবধানতা হিসাবে ট্রেনের পিএনআর নাম্বার দিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের ডরমিটারি বুক করে রেখেছিলাম। খরচ পড়েছিল জনপ্রতি 500 টাকা। প্রথমে আমার ইচ্ছে ছিল একটা আলাদা রুম বুক করার, কিন্তু যখন অনলাইনে বুক করার চেষ্টা করি তখন দেখি প্রায় সব রুম আগে থেকে ফুল হয়ে গেছে। শুধুমাত্র হাতে গোনা কয়েকটি ডরমিটারি বেড খালি আছে। তাই এক প্রকার বাধ্য হয়েই রাত কাটানোর জন্য ডরমিটারি বুক করতে হয়। রাত 1:30টার সময় স্টেশনে পৌঁছে অন্তত মাথা গোজার একটা ঠাঁই তো থাকবে, এই নিশ্চিন্ত ভাবনাটাই তখন সবচেয়ে বড় স্বস্তির ছিল। এইদিকেই রয়েছে ডরমিটারি, কেবিন এবং ডাবল বেডরুমের ব্যবস্থা। তবে যেহেতু গভীর রাত, তাই রুমের আলো খুবই কম রাখা হয়েছিল। আমরা ছাড়াও আরও অনেকেই ছিল সেখানে, কাউকে বিরক্ত করা ঠিক হবে না। সকালে ঘুম ভাঙতেই দেখি ডরমিটারিতে আমরা ছাড়া আর কেউ নেই। ঝটপট ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে আমরাও বেরিয়ে পড়লাম এনজেপি স্টেশনের স্ট্যান্ডের উদ্দেশ্যে। এবার পাহাড়ের ডাক। সময় সকাল 7:40 আর আমরা এনজেপি স্টেশনের ডরমিটারি থেকে চেক আউট করে বেরিয়ে চললাম। এবার একটা গাড়ির খোঁজ করতে হবে। চলুন, তবে ডরমিটারি সম্বন্ধে বলে রাখি, স্টেশনের বাইরে রাতের বেলায় বেরোনো আর অন্য কোথাও থাকার থেকে ভালো, সবথেকে সেফ অপশন হবে ওটাই যে আপনারা কোনো ডরমিটারি বুক করে রাখুন। সময় এখন সকাল 8টা আর আমরা এনজেপি স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম। আপনারা দেখলেন যে আমরা রাতে এসেছিলাম বন্দে ভারত স্লিপারে করে। তো আমরা যখন আসি তখন ওই 2টোর মতন বাজে এনজেপিতে পৌঁছই। এনজেপিতে পৌঁছে একটা ডরমিটরিতে ছিলাম, আপনাদের পুরোটাই দেখিয়েছি। তবে এটুকুই বলবো, এনজেপিতে থাকার মতন কিন্তু 3টে অপশন আপনারা বেছে নিতে পারবেন। একটা হচ্ছে যে এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে কিংবা ভিআইপি লাউঞ্জ রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া এনজেপি স্টেশনের বাইরে বেশ কিছু হোটেল রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া যে ডরমিটারি রয়েছে বা আইআরসিটিসির রিটার্নিং রুম রয়েছে, সেগুলো কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারেন। তবে এই রিটার্নিং রুম বা ডরমিটারির ক্ষেত্রে এইগুলো কিন্তু আগে থেকে বুকিং করতে হয়। যাই হোক, এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়ি নিয়েই আমরা যাব গ্যাংটক। আর গ্যাংটকে যাওয়ার জন্য বলে রাখি, ভাড়া হচ্ছে ওই 3500 থেকে 4000 টাকা, সিজনের উপর ডিপেন্ড করে। আপনারা শেয়ার গাড়িতে যারা যাবেন তাদের ভাড়া পড়বে 500 টাকা জনপ্রতি। চলুন গ্যাংটকের উদ্দেশ্যে বেরোনো যাক। এই যে আমরা যার গাড়িতে যাচ্ছি, এই হচ্ছে অর্জুন ভাই। অর্জুন ভাই আমাদের নিয়ে যাবে গ্যাংটক। তবে আপনাদের বলে রাখি, এনজেপি আসবো আর আপনাদের সঙ্গে একজনের পরিচয় করবো না, সেটা তো হতে পারে না। এই হচ্ছে আমাদের চিন্টু ভাই। আপনারা জানেন যতবার দার্জিলিং যাই আমার সারথি কিন্তু সেই চিন্টু ভাই, তাই তো? চলুন তবে গাড়িতে ওঠা যাক। টাটা। এরপর অর্জুনের গাড়িতে চেপে শুরু হলো আমাদের আজকের আসল জার্নি। ধীরে ধীরে শিলিগুড়ি শহরের ভিড়ভাট্টা পেছনে ফেলে আমরা ঢুকে পড়লাম সেবক ফরেস্টের পথে। তবে এই সেবক ফরেস্ট যেন আমাদের আগের রঞ্জু ভ্যালি যাওয়ার সেই বনটা নয়। তখন চারিদিক ছিল সবুজের চাদরে মোড়া, ঘন জঙ্গল আর সতেজ পাতার সমারোহ। আর এবার সবুজ রংটা যেন অনেকটাই ফিকে, অনেক গাছের পাতাই ঝরতে শুরু করেছে। আসলে এই ট্রিপটা ছিল ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, শীতের বিদায় লগ্নে আর বসন্তের আগমনের ঠিক আগে। সেবক ফরেস্টের আঁকাবাঁকা পথ পেরোতেই হঠাৎ করে চোখের সামনে এলো এক অপূর্ব দৃশ্য।
নিচে সবুজাবুর নীল রঙে বয়ে চলেছে তিস্তা নদী। পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া সেই তিস্তার শব্দ, আর তার উপরে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী করোনেশন ব্রিজ। দৃশ্যটা যত সম্ভব উপভোগ করার চেষ্টা করছিলাম। তবে যারা রিজার্ভ গাড়িতে গ্যাংটক যাচ্ছেন বা অর্জুনের সাথে গ্যাংটক যাচ্ছে, তারা অর্জুনকে বলে এই করোনেশন ব্রিজের সামনে 10 থেকে 15 মিনিটের একটা ব্রেক নিয়ে নেবেন। শিলিগুড়ি সমতল ছেড়ে এখন পুরোপুরি পাহাড়ি আবহ। বাতাসে আলাদা ঠান্ডা, চারিদিকে পাহাড়ের ঢেউ, আর তিস্তার সঙ্গী হয়ে এগিয়ে চলেছি গ্যাংটকের পথে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা গ্যাংটক যাচ্ছেন তারা চেষ্টা করবেন নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি যে স্টেশনেই নামুন না কেন, সকাল সকাল গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিতে। কারণ এই পাহাড়ি রাস্তায় মাঝে মধ্যেই বিভিন্ন কাজকর্ম, পাহাড় কাটার কাজ বা অন্যান্য কোনো কারণে ট্রাফিক জ্যাম তৈরি হয়। তখন দেখা যায় সাধারণত যেখানে 4 ঘন্টায় পৌঁছানোর কথা, সেখানে সময় লেগে যেতে পারে 6 থেকে 7 ঘন্টা। তাই যত তাড়াতাড়ি রওনা দেবেন ততটাই সুবিধা। একদিকে যেমন দিনের আলোয় তিস্তা আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, অন্যদিকে অযথা জ্যামের ঝামেলাও এড়ানো যাবে। সময় সকাল 11টা, আর আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি 29 মাইলে। এখানটায় আমরা ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করতে পৌঁছে গেছি নিওয়াং হোটেল ফ্যামিলি অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টে। আর এখান থেকে এই যে তিস্তা নদীর অপরূপ সুন্দর একটা কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে। দেখুন, এই যে চলে এসেছে আমাদের মোমো। আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট চিকেন মোমো, আর এই এসে গেছে ম্যাগি। ম্যাগিটাও কিন্তু বেশ ভালো হয়েছে খেতে। কি খুশি, ভালো লাগছে না ম্যাগিটা? ম্যাগিটা কিন্তু মোমোর থেকেও বেশি ভালো লাগলো আমাদের। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। ওই ধরুন আধ ঘন্টার মতন সময় এখানটায় লাগলো। তো যে আমরা ব্রেকফাস্টগুলো করলাম, যে মোমোর দাম নিল 100 টাকা প্রতি প্লেট, আর যেটা ম্যাগি ছিল ম্যাগির দাম 70 টাকা প্রতি প্লেট। তো মোমোর থেকে ম্যাগির টেস্টটাই যথেষ্ট বেশি ভালো লাগলো। আর জায়গাটা বেশ ভালো। আপনারা যখন আসবেন গ্যাংটক, অর্জুন ভাইকে বলবেন এই রেস্টুরেন্টটার কথা, অর্জুন ভাই আপনাদের এখানেই নিয়ে আসবে। লোকেশনটা খুব সুন্দর, খুব সুন্দর তিস্তার ভিউ পাওয়া যায়। আর সব থেকে বড় কথা, আপনার তিস্তার রিভার বেডে নামতেও পারবেন, সেই ব্যবস্থাও করা রয়েছে। আমরা এখন পার করছি তিস্তার ব্রিজ। এই যে দেখুন, এই সাইডটা নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে রিভার রাফটিং হয়, মানে এই যে তিস্তা নদীটা রয়েছে, আপনারা যখন তিস্তার ব্রিজটা ক্রস করবেন, তিস্তা বাজারের কাছে যে ব্রিজটা রয়েছে, ব্রিজটা ক্রস করার পরেই দেখবেন প্রচুর কাউন্টার রয়েছে। এখান থেকে আপনারা রিভার রাফটিং করতে পারেন। আশেপাশে প্রচুর কাউন্টার রয়েছে। আপনারা যখন আসবেন অর্জুন ভাইকে বলবেন, অর্জুন ভাই ওর পরিচিত কোনো রিভার রাফট বুকিং কাউন্টারে দাঁড় করিয়ে দেবে। আর খরচ পড়বে ওই 4 থেকে 5 হাজার টাকার মতন। তো আপনারা এখানে এসেও রিভার রাফটিংয়ের আনন্দ নিতে পারেন। এই যে রাস্তাটা উপরের দিকে উঠে গেল, ডান দিকে এটা কালিম্পং যাওয়ার রাস্তা, আর তার উপরেই কালিম্পংয়ের তোরণ। আর আমরা এই নিচের রাস্তাটা ধরলাম, এটা চলে যাচ্ছে টুয়ার্ডস গ্যাংটক। আমরা এখন রয়েছি রংপো। ডান দিকে যে রাস্তাটা রয়েছে, ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে রংপো বাজার। আর এই দেখুন সোজা সামনে সাইনবোর্ড রয়েছে, সামনে সিংথাম, এখান থেকে 12 কিলোমিটার। গ্যাংটক হচ্ছে 38 কিলোমিটার, নামচি 43 কিলোমিটার। আর সামনে দেখুন সেই ব্রিজ রয়েছে, আর সামনে দূরে আমরা ওয়েলকাম টু সিকিমের যে বোর্ডটা পাহাড়ের গায়ে, সেটা দেখতে পাচ্ছি। একটু জুম করি, তাহলে হয়তো আরো ক্লিয়ার দেখা যাবে। এই দেখুন, ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 12:30, আর আমরা রংপো পর্যন্ত পৌঁছে গেছি। রংপো মানে এখান থেকে হয়তো আর কিলোমিটার 40 বাকি আছে নাকি পথ আমাদের? 34 কিলোমিটারের মতন গ্যাংটক পৌঁছতে এখনো বাকি রয়েছে। জায়গাটা খুব সুন্দর। আপনারা যারা আসবেন এখানেই কিন্তু দেখতে পাবেন সেই ওয়েলকাম টু সিকিম লেখা যে পাহাড়ের গায়ে একটা বোর্ড রয়েছে, সেটা দারুণ। আর এই যে ব্রিজটা, এখান থেকে তিস্তা নদীর ভিউ তো দুর্দান্ত আসে। গ্যাংটক যাওয়ার পথে কিন্তু আপনারা খুব বেশি সাইট সিন তো পাবেন না দেখার মধ্যে। ওই এক রয়েছে তিস্তা ব্রিজ, এক রয়েছে কালীবাড়ি, আর রয়েছে এই ব্রিজটা। তো যে কারণে এবার দাঁড় করালাম সেটা বলে দিই। আচ্ছা অর্জুন, তুমি আমাকে বলো, এই গ্যাংটক যারা যাবে এনজেপি থেকে, তাদের ভাড়া কত লাগবে? এমনি নর্মাল রেটে আমরা নিই 3500-4000 টাকা, ঠিক আছে। সিজন টাইমে বাইরে যায়, তো আগার মানে না তোমার ব্লক থেকে কেউ আসতেছে, ঠিক আছে, কোনো টুরিস্ট, তো আচ্ছা, ওর সঙ্গে তোমার যে রেটটা বললাম ওই রেটটাই নিব, কোনো বাড়ায় টাড়ায় মানে ওই 3500 থেকে 4000 টাকা। 4000 টাকা হ্যাঁ। সিজন টাইমিং? সিজন টাইমেও নিব এটাই। এমনি সিজন টাইমে তোমাদের ভাড়া কত অবধি 5 যেতে পারে? থেকে 6000 টাকা চলে যায়। বুঝতে পারছেন তো, সিজন টাইমে ভাড়ার কোনো লিমিট থাকে না, কিন্তু 5000 6000 এইভাবে যেতে পারে। হ্যাঁ। আর সেটা যদি আপনারা আমার চ্যানেলের থ্রু এসে থাকেন, মানে আমার সাবস্ক্রাইবার থেকে, তবে কিন্তু 3.5 থেকে 4000 টাকা আপনাদের লাগবে।
রিজার্ভ গাড়িতে গ্যাংটক পৌঁছতে। হ্যাঁ, গ্যাংটক। গ্যাংটক এখান থেকে আর মাত্র 38 কিলোমিটার। যারা প্লেনে বা ফ্লাইটে এখানে আসতে চাইছেন, প্যাকিংয়ের দূরত্ব এখান থেকে কিন্তু মাত্র 35 কিলোমিটার। আর এই যে দেখুন সামনেই রয়েছে বোর্ড, এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন কোন জায়গা এখান থেকে কত দূরে। আরেকটা বড় সুখবর রয়েছে, অদূর ভবিষ্যতে রংপো পর্যন্ত রেল পরিষেবা চালু হয়ে যাবে। তখন পাহাড় যাত্রা হয়ে যাবে আরও সহজ ও স্বস্তিদায়ক। বর্তমানে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে পুরোটা পথ গাড়িতে যেতে হয়, কিন্তু রংপো পর্যন্ত ট্রেন চালু হলে সেখান থেকে মাত্র প্রায় 38 কিলোমিটার পথ আপনাদের পাড়ি দিতে হবে গাড়িতে। তাহলেই পৌঁছে যাওয়া যাবে গ্যাংটক। ভাবুন তো, দীর্ঘ পাহাড়ি ড্রাইভের বড় অংশটাই ট্রেনে, আর শেষের সুন্দর পাহাড়ি রাস্তা গাড়িতে। সময় যেমন বাঁচবে তেমন যাত্রাটাও হবে অনেক বেশি আরামদায়ক। সময় এখন দুপুর 1:30 আর আমরা এই মুহূর্তে পার করছি রানীপুল। রানীপুল পার করা মানে এখান থেকে আর মাত্র 11 কিলোমিটার বাকি গ্যাংটক। তো এই অবধি পৌঁছতে আমাদের প্রায় এখনও 4.5 থেকে 5 ঘন্টা সময় লেগে গেছে। যখন থেকে আমরা এনজিপি থেকে বেরিয়েছি তখন থেকে এই পর্যন্ত পৌঁছানো নিয়ে আমরা প্রায় 3 থেকে 4 বার দাঁড়িয়েছি। কখনো টি ব্রেক, কখনো ব্রেকফাস্ট, কখনো বা এমনিই দাঁড়িয়েছি কোথাও একটু রেস্ট করার জন্য। তো যাই হোক, প্রায় 4.5 থেকে 5 ঘন্টা সময়ে আমরা কিন্তু প্রায় গ্যাংটক পৌঁছে গেছি। এরপর বাকি 11 কিলোমিটার পথ পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম গ্যাংটক। দীর্ঘ যাত্রার পর পাহাড়ি শহরের প্রথম ঝলকটা দেখে যেন সব ক্লান্তি দূর হয়ে গেল। গ্যাংটক আমার এত ভালো লাগে মূলত তার শান্ত পরিবেশ আর অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। রাস্তায় অযথা হর্নের শব্দ নেই, চারিদিকে পরিপাটি করে সাজানো শহর, আর পাহাড়ের কোলে এক অদ্ভুত প্রশান্তি। এখানে এলেই মনে হয় যেন অন্য এক পরিবেশে, অন্য এক জগতে এসে পৌঁছে গেছি। যাই হোক, এবার হোটেলে পৌঁছানোর পালা। আমাদের এবারের হোটেল এসএনটি বাস স্ট্যান্ডের কাছেই, তাই লোকেশন হিসাবে বেশ সুবিধাজনক। তবে যারা শেয়ার গাড়িতে গ্যাংটকে আসছেন তাদের নামতে হবে দেওরালি স্ট্যান্ডে। এরপর দেওরালি স্ট্যান্ড থেকে লোকাল ট্যাক্সি ভাড়া করে হোটেল পর্যন্ত পৌঁছতে হয়। এই লোকাল গাড়ির ভাড়া সাধারণত 250 থেকে 300 টাকার মধ্যে পড়ে। হোটেলের দূরত্ব অনুযায়ী একটু কম বেশি হতে পারে। ফাইনালি এসে পৌঁছলাম আমাদের গ্যাংটকের হোটেলে, আর এই হচ্ছে রিসেপশন। আপনারা জানেন গ্যাংটক আমি যখনই আসি আমি কিন্তু এই আকসমাস হোমেই উঠি। খুব সুন্দর সাজানো গোছানো একটা রিসেপশন, এখানে বসার জায়গা রয়েছে। তবে আমাদের লাগেজপত্র সব আমরা এখানে রেখে দিয়েছি। আমাদের রুম হচ্ছে উপরে, চলুন এবার রুম দেখে আসি। এই রুমটা প্রথম আমরা দেখে নেবো, সেটা হচ্ছে রুম নাম্বার 401। চলুন, এই দেখুন এখানটায় রয়েছে একটা সোফা, ওখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, আর এই যে সুন্দর একটা বেড রয়েছে। আর দেখুন বড় একটা উইন্ডো রয়েছে। এই জায়গাটা ভীষণ সুন্দর, একটা ওপেন ওয়ার্ড্রপ টাইপের বা ওপেন সেলফ বলতে পারেন। বেশ বড় সড়ো রুমটা। আর সাথে দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়াশরুম। এই যে এই দেখুন, এই হচ্ছে ওয়াশরুম। রয়েছে গিজার, বেসিন, ডাব্লিউসি রয়েছে, আর এটা হচ্ছে সেপারেট বাথ এরিয়া। সাথে আরও একটা জিনিস বলে দিই, দরজার পাশেই এখানে ওয়ার্ড্রপ রয়েছে। আপনারা চাইলে আপনাদের জামা কাপড় বা ড্রেস আপ যা আছে এখানটা রাখতে পারেন। ওখানে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। চলুন, যাই হোক, এই রুমটা দেখে নিলাম। এবার আমাদের যেই রুমটা নেওয়া হয়েছে সেই রুমটা একবার দেখে নেবো। তো এই হচ্ছে আমাদের রুম। রুমে বড় একটা বেড রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা আলমারি দেখতে পাচ্ছি আমরা, আর ওখানে একটা টি টেবিল রয়েছে, আর এদিকে টিভি রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে। ওই যে জানলার ওই সাইডে কিন্তু একটা স্পেস রয়েছে যেখানে আপনারা সন্ধ্যাবেলায় বা অন্য টাইমে ওখানে বসতে পারবেন। ওখান থেকে একটা পাশে যে রাস্তাটা রয়েছে কিংবা পাশের যা রয়েছে সেখান থেকে কিন্তু দেখতে পাওয়া যায়। আর এই হচ্ছে ওভারঅল রুম। এই হচ্ছে রুম নাম্বার 301। ভেতরে যাওয়া যাক। এই দেখুন কতটা সুন্দর, ভীষণ সুন্দর লাগছে এই রুমটা। কত বড় একটা বেড রয়েছে, রয়েছে সাইড টেবিল, সাইড টেবিলের উপরে রয়েছে ইন্টারকম, রয়েছে জলের জাগ, দুটো গ্লাস রয়েছে, বেশ ভালো লাগছে। আর এই যে বেডের সামনেই, প্রত্যেকটা ঘরেই দেখেছি বেড রয়েছে, আর বেডের সামনে কিন্তু টিভি রয়েছে। সে সাথে এই সাইডে দেখতে পাচ্ছি আমরা একটা টি টেবিল, এখানে একটা ছোট সোফা রয়েছে, আর এই দেখুন এটা ড্রেসিং এরিয়া কাম ওয়ার্ড্রোব। আর এখানে অল্প একটু স্পেস দেওয়া রয়েছে
আপনাদের প্রয়োজনীয় সামগ্রী আপনারা এখানে রেখে নিতে পারবেন। এদিকেও একটা ছোট টেবিল দেওয়া রয়েছে সাইড টেবিল হিসাবে। তো এই হচ্ছে ওভারঅল রুম, বেশ ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম একবারে। আর এদিকে দেখুন, এদিকে রয়েছে জানলা, যেখান থেকে আপনারা এই সাইডের রাস্তার একটা ভিউ পেয়ে যাবেন। সে সাথে সামনে কিছুটা এরকম দৃশ্যও রয়েছে। তো চলুন এবার এই রুমের লাগোয়া যে ওয়াশরুমটা রয়েছে সেই ওয়াশরুমটা আমরা দেখে নেব। এই দেখুন, এই হচ্ছে এই রুমের লাগোয়া ওয়াশরুম, সব কিছুই রয়েছে। এই দেখুন, বেশ ভালো। চেক ইন সেরে একটু ফ্রেশ হয়ে সরাসরি পৌঁছে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চের মেনু একেবারে ঘরোয়া। ভাত, বেগুনি, ডাল, বাঁধাকপির সবজি, মাছের ঝোল আর সঙ্গে পাঁপড়। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই ভালো। বিশেষ করে মাছের ঝোলটা দারুণ লেগেছে। মশলার ব্যালেন্স একদম ঠিকঠাক, আর ভাতের সঙ্গে অসাধারণ কম্বিনেশন। সব মিলিয়ে একেবারে হোম স্টাইল ফিল। সত্যি বলতে আজ পর্যন্ত গ্যাংটকের যত হোটেলে থেকেছি তার মধ্যে এই হোটেলের খাবার আমার সব সময় সবচেয়ে বেশি ভালো লেগেছে। পাহাড়ি ঠান্ডায় এমন গরম ভাত, ডাল আর মাছ ক্লান্ত শরীরের জন্য একদম পারফেক্ট। এখন সময় সন্ধে 6টা, আর এখানে সন্ধে 6টার সময় দেখুন বেশ অন্ধকার হয়ে এসছে। ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে। আর আমরা লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন যাচ্ছি ম্যালের দিকে। হোটেল থেকে ম্যাল মাত্র 5 মিনিটের হাঁটা পথ। সবচেয়ে ভালো বিষয় হলো অন্যান্য পাহাড়ি রাস্তার মতো খুব বেশি চড়াই উতরাইও নেই। প্রায় সমান রাস্তা ধরেই আরাম করে পৌঁছে যাওয়া যায় গ্যাংটক ম্যালে। তবে ম্যালের দিকে যেতে গেলে মূল রাস্তা ক্রস করতে হয়, আর সেই জন্য ব্যবহার করতে হবে একটি ফুট ওভারব্রিজ। ফুট ওভারব্রিজ পার করলেই সরাসরি ঢুকে পড়বেন এমজি মার্গে। দিনের সময় এই ব্রিজের উপর দাঁড়িয়ে নিচের ব্যস্ত রাস্তা আর দূরের পাহাড় দুটোই একসঙ্গে দেখতে পাওয়া যায়। আর ব্রিজ পার করেই শুরু হয় সেই পরিচিত পরিপাটি গাড়িমুক্ত এমজি মার্গ, গ্যাংটকের প্রাণকেন্দ্র। ফুট ওভার ব্রিজ পেরিয়ে যেন এক অন্য জগতে ঢুকে পড়লাম। সন্ধ্যা নেমে গেছে এমজি মার্গে। চারিদিকে হালকা আলো, সাজানো রাস্তা আর একদম গাড়িমুক্ত পরিবেশ। এখানে হর্নের শব্দ নেই, ধুলোও নেই। আছে মানুষের হাঁটা, আড্ডা আর ক্যাফের ভেতর থেকে ভেসে আসা হালকা মিউজিক। রাস্তার দুপাশে দোকান, রেস্টুরেন্ট, হোটেল সবকিছুই পরিপাটি আর নিয়ম মেনে সাজানো। মাঝে মাঝে বেঞ্চে বসে কেউ গল্প করছে, কেউ বা শুধু চুপচাপ বসে পাহাড়ি হাওয়া উপভোগ করছে। এমজি মার্গে এলে সময়টা যেন এভাবেই কেটে যায়। গ্যাংটকে এসে যদি শহরের প্রাণ অনুভব করতে চান তবে সন্ধ্যের এমজি মার্গ মিস করা একদমই চলবে না। গ্যাংটকের প্রধান আকর্ষণ এমজি মার্গ বা মল রোড সাধারণত প্রতি মঙ্গলবার বন্ধ থাকে। এই দিনে বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও কিছু কিছু রেস্তোরাঁ বা ক্যাফে খোলা থাকতে পারে। এছাড়া স্থানীয় নিয়ম অনুযায়ী শনিবারেও কিছু দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। আর আমরা যেহেতু শনিবার গিয়েছিলাম তাই ম্যালের বেশিরভাগ দোকানই সেদিন বন্ধ ছিল। গ্যাংটক ম্যাল ঘুরে আমরা পৌঁছে গেলাম লালবাজারে। গ্যাংটকে শীতের পোশাক কেনাকাটার জন্য এই লালবাজারই সবচেয়ে ভালো জায়গা। এখানে এলে দেখবেন প্রায় সব দোকানেই শীতের পোশাকের দাম শুরু হচ্ছে মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে। টুপি, গ্লাভস, মোজা, সোয়েটার, নানা ধরনের সামগ্রী খুব সাশ্রয়ী দামে পাওয়া যায়। তাই বাজেটের মধ্যে ভালো শীতের পোশাক কিনতে চাইলে লালবাজার একদম পারফেক্ট জায়গা। আমরাও কেনাকাটা সেরে আবারও কিছুক্ষণ সময় এমজি মার্গে বসে কাটালাম। তারপর প্রায় 9টার দিকে ফিরে এলাম হোটেলে। হোটেলে ফিরে সোজা পৌঁছে গেলাম ডিনার করতে। ডিনারে ছিল রুটি, আলু ভাজা, ফুলকপি আলুর সবজি আর চিকেন। এছাড়া ভাতের অপশানও ছিল। খাবার একেবারে গরম পরিবেশন করা হয়েছিল। স্বাদও ছিল দারুণ, বিশেষ করে চিকেনটা বেশ ভালো লেগেছে। খাবার দাবার নিয়ে আগেই বলেছি, গ্যাংটকে এরকম মানের খাবার খুব কম হোটেলেই পেয়েছি। সত্যি বলতে এই হোটেলের ফুড কোয়ালিটি পুরো ট্রিপটাকে আরও আনন্দদায়ক করে তুলেছিল। এবার হোটেল ভাড়া সম্বন্ধে একটু বলে রাখি। আমাদের থাকা ও খাওয়া মিলিয়ে জনপ্রতি খরচ হয়েছিল প্রায় 800 টাকা। তবে সিজনের সময় এই খরচ বেড়ে 1000 টাকা পর্যন্ত হতে পারে। আর যারা শুধু রুম নিতে চাইছেন তাদের সিজন অনুযায়ী 1000 থেকে 1500 টাকার মধ্যে খরচ হতে পারে। লোকেশন, খাবারের মান আর সার্ভিস সব মিলিয়ে বাজেট অনুযায়ী এই হোটেলটি যথেষ্ট ভালো অপশন বলেই আমার মনে হয়েছে। তো এই ছিল আমাদের সিকিম ভ্রমণের প্রথম পর্ব। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে রাতের এনজেপি পৌঁছানো, এনজেপি পৌঁছে ডরমেটরিতে রাত কাটানো, তিস্তার পাশ দিয়ে পাহাড়ি রোডের জার্নি, গ্যাংটকের বাজেট হোটেলে স্টে, খাবারের অভিজ্ঞতা, এমজি মার্কের সন্ধ্যা আর সাথে লালবাজারের কেনাকাটা, সব মিলিয়ে এক সম্পূর্ণ ট্রিপ।
এই ভিডিওতে আমরা পুরো জার্নিটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনারা গ্যাংটক যাওয়ার আগে সঠিক পরিকল্পনা করে নিতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর এমনই নতুন নতুন ভ্রমণ পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে সিকিম ভ্রমণের পরবর্তী পর্বে।